আমরা আলোচনা করব আমাদের সাবেক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের যত সম্পদ, তার সেকেন্ড হোম কোথায়, তিনি এখন কোথায় আছে, দেশের ভিতর তার সম্পদ কোথায়, এইসব বিষয় নিয়েই আমরা আজ আলোচনা করব। আজ 6 জুন 2024 তার সম্পর্কে মানবজমিন একটা প্রতিবেদন তৈরি করেছে। তাদের হেডলাইনটা এমন ছিল, স্পেনের সেকেন্ড হোম, তুরস্কে নাগরিকত্ব। এইরকম একটা হেডলাইন করে বেনজির আহমেদ সম্পর্কে একটা প্রতিবেদন তারা প্রকাশ করেছে। সেটি এমন, ডিটেলসটা এমন ছিল, প্রতিদিনই নতুন নতুন সম্পদের তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। দেশে জেলায় জেলায় রয়েছে তার জমি, রিসোর্ট, ব্যাংক, পুঁজিবাজার, ছড়িয়ে রেখেছিলেন অনেক টাকা। নিজের অঢেল অর্থ সম্পদের তথ্য গোপন এবং সহজে বৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে সরকারি পাসপোর্ট ব্যবহার করেননি কখনো। খুব একটা বুদ্ধিমানের কাজ করেছে। করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরেছেন দেশে বিদেশে, সম্পদও করেছেন দেশে বিদেশে। তার আসলে এটা একটা টেকনিক ছিল, যেটা মনে হচ্ছে। অবসরে যাওয়ার পর তুরস্কে নাগরিকত্ব নিয়েছেন 5 কোটি টাকায়। 5 কোটি টাকার মাধ্যমে সে তুরস্কে একটা নাগরিকত্ব নিয়েছে। স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম করেছেন স্পেনে। আসলে সে মনে হয় জানতো যে দেশে থাকা হবে না, এই জন্য তুরস্কে, স্পেনে তারা নাগরিকত্ব নিয়ে নিচ্ছিল মনে হয়। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর পর একের পর এক সম্পদের তথ্য আসছে বেনজির আহমেদ সম্পর্কে। শুরুতে ঢাকা, গোপালগঞ্জ ও মাদারীপুরে অন্তত 621 বিঘা জমির সন্ধান মেলে বেনজির ও তার স্ত্রী সন্তানের। এরপর গাজীপুর, কক্সবাজার, বান্দরবনেও মিলেছে বেনজিরের জমির সন্ধান। এমনকি কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপেও জমি কিনে রেখেছেন বেনজির আহমেদ। আসলে অঢেল ধন সম্পদের মালিক হয়ে গেছিল, এই জন্য সেটা অর্থে না রেখে সম্পদে পরিণত করে রেখেছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো আইনের ফাঁক ফোকর দিয়ে এগুলো তিনি ব্যবহার করতে পারবেন। জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদকে আজকের কথা বলছি, বেনজির আহমেদকে 6 জুন তলব করেছে দুদক। এখন আজকের রায় কি হয়, সে আসবে কি আসবে না, এই বিষয়টা জানা যাবে। একই অভিযোগে 9 জুন তার স্ত্রী ও 2 মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। দেশ ছেড়ে চলে যাওয়ায় বেনজির ও তার স্ত্রী সন্তানের হাজিরার বিষয়টি অনিশ্চিত। যেটা বলছিলাম যে তারা আসবে কি আসবে না, এটা বোঝা যাবে আজকে 6 জুন, এটা বোঝা যাবে। কেউ বলেছেন তিনি সিঙ্গাপুর আছেন, কেউ বলছেন দুবাই আছেন, তুরস্কেও থাকতে পারেন তিনি, এমন আর কি ধারণা করছে সবাই। পুলিশের সাবেক এই আইজিপি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন, কিভাবে এত অনৈতিক কাজে জড়িয়েছেন, তা নিয়েও বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মানবজমিনকে বলেন, বেনজির আহমেদ পুলিশের শীর্ষ পদগুলোতে চাকরি করাকালীন ক্ষমতায় পেয়েছেন, ক্ষমতা প্রয়োগ করে অঢেল সম্পদের মালিক হয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি আরও বলেন, পুলিশের শীর্ষ পদে চাকরি করে ক্ষমতার অপব্যবহার করেছেন, আর তার মাধ্যমে মানুষের কাছ থেকে জোর করে সম্পদ নিয়েছেন। এটা স্পষ্টত তার চাকরির সঙ্গে একটি রাজনৈতিক দলের শক্তি কাজ করেছে। এটা নিশ্চিতভাবে এটা বলা যায়, এটা বোঝাও যায়। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আরেকটা বিষয় পরিষ্কার করে বলা যায়, বেনজির আহমেদ অপরাধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেখানে কিভাবে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় তা ভালো করে জানেন তিনি। ফলে নিজের অপরাধগুলো সেভাবে করতে পেরেছেন বলে মনে হয়। বেনজিরকে আইনের আওতায় আনার পাশাপাশি তাকে যারা সহায়তা করেছে, সুরক্ষা দিয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, এমনটি বলেছেন তিনি। আসলে দেখা যাক তার এই বিষয়টা শেষ পর্যায়ে বা কোন পর্যন্ত যায়, সেটা এখন দেখার বিষয়।
অন্যদিকে নতুন করে ঢাকার উত্তরায় একটি 7 তলা বাড়ি ও ভাটারায় একটি 6 তলা বাড়ি কেনেন বেনজির। ভাটারার বাড়িটি সম্প্রতি সপরিবারে বিদেশ যাওয়ার আগে বিক্রি করে যান তিনি। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরার 7 তলা বাড়ির জমিটি রাজুক থেকে বরাদ্দ পেয়েছিলেন জিশান মির্জার বাবা মনসুর আল হক। পরে সেই জমি মেয়েকে লিখে দেন মনসুর। একটি বেসরকারি ব্যাংক থেকে প্রায় ১.৫ কোটি টাকা ঋণ নিয়ে সেখানে 7 তলা বাড়ি বানিয়েছেন বেনজির। তবে দুদক কর্মকর্তারা বলেছেন, বাড়ি তৈরিতে ব্যাংক ঋণের বাইরে আরও টাকা লেগেছে, সেই টাকার উৎস খোঁজা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দুদক কর্মকর্তা মানবজমিনকে বলেন, বেনজির আহমেদের আরও সম্পদের খোঁজ করেছেন সংস্থাটির কর্মকর্তারা, যেগুলো তার ও পরিবারের সদস্যদের নামে পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে ক্রোকের আদেশের জন্য আবেদন করা হবে। এখন আর একটা সম্পদের খোঁজ এসেছে, সেন্ট মার্টিন ইনানিতে বেনজিরের জমি। তারপর এসেছে পাহাড়েও জমির সন্ধান, যেটা বান্দরবানের সদর উপজেলার সুয়ালাক ও লামা উপজেলার সরই ইউনিয়নে বেনজির তার স্ত্রী ও মেয়ের নামে ১০০ একরের বেশি জমি কিনেছেন। ২০০৬ সালে র্যাবের মহাপরিচালক থাকার সময় প্রভাব খাটিয়ে বহু দরিদ্র পরিবারের জমি কিনেছেন তিনি বলে অভিযোগ রয়েছে। গাজীপুরে সম্পদের সন্ধান। গাজীপুরের কালীগঞ্জে বেনজির ও তার পরিবারের প্রায় ৪০টি দলিলে থাকা ৫০ বিঘা জমি ক্রয় করার উদ্যোগ নেয় দুদক। কিন্তু পরে জানা যায়, বেশিরভাগ জমি তিনি ২০২২ সালের দিকে বিক্রি করে দেন। এসব জমি কিনেছেন ১০ ব্যক্তি। তার এই সম্পদ গড়া বাদে আরও তার নামে অভিযোগ আছে পাসপোর্ট জালিয়াতি। সরকারি লাল পাসপোর্ট প্রাপ্য হওয়া সত্ত্বেও বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বেনজির। নবায়নের সময় ধরা পড়লে তা আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি দেওয়া হয় র্যাবের সদর দপ্তরে, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে তা সমাধান করে নিয়েছিলেন বেনজির। জানা যায়, বেনজির তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন ২০১০ সালের ১১ই অক্টোবর। রহস্যজনক কারণে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন তখন। এ সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। আবেদন ফর্মে পেশা হিসাবে লেখেন প্রাইভেট সার্ভিস। পাসপোর্টের নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৪ই অক্টোবর বেনজিরকে নবায়নকৃত এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট যেটা দেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল ২০১৫ সালের ১৩ই অক্টোবর। মেয়াদ পূর্তির আগে ২০১৪ সালে ফের তিনি পাসপোর্ট নবায়নের আবেদনও করেন। তখন নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। আসলে মানবজমিন এখানে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটা আপনারা সবাই শুনলেন। আসলে তিনি অনেক আগে থেকে যে সম্পদের পাহাড়টা গড়েছিলেন, হয়তোবা তিনি মনেও করছিলেন, নিজে জানতেও পারছিলেন যে এত সম্পদটা লুকিয়ে রাখার জন্য অনেক কৌশল তাকে ব্যবহার করতে হবে। সেটাই তিনি করছিলেন, যেটা এ পাসপোর্টের জালিয়াতির কথার মাধ্যমে বোঝা যায়। এটা আরকি অবৈধ সম্পদ লুকানোর অনেক চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়তো আর রক্ষা হলো না। এখন দেখা যাক এই তার এই মামলাটা কতদূর গড়ায়। দুদকে তার যে হাজির হওয়ার একটা বিষয়, সেটা এখন আজ ৬ তারিখ, দেখা যাক কি হয়।